প্রিয় লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে রিফাত। তো দেরি না করে মূল ঘটনায় চলে যাই। আমার নাম রিফাত, বয়স 32 বছর। আমি গাজীপুরের একটা প্রাইভেট হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাই। এই কাজটা আমি বেছে নিইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আমার কাঁধে পড়ে। ছোট 2 বোন, অসুস্থ মা। কাজের খোঁজে অনেক জায়গায় ঘুরেছি, অবশেষে চাকরিটা পাই। শুরুতে ভয় লাগতো, কারণ অ্যাম্বুলেন্স মানে শুধু রোগী না, অনেক সময় লাশ বহন করতে হয়। প্রথম দিকে রাতে ঘুমাতেই পারতাম না, মনে হতো যাদের নিয়ে যাই তারা কি সত্যি শেষ। কিন্তু ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যায় আমার। আমি নিজেকে শক্ত করে ফেলি, নিজেকে বলতাম মরা মানুষ কখনো কিছু করে না। কিন্তু সেই দিনের পর আমি আর এই কথাটা বিশ্বাস করতে পারিনি। সেদিন ছিল অমাবস্যার রাত, শুক্রবার। তারিখটা আমি আজও ভুলিনি, কারণ ওই রাতটা আমার জীবনের শেষ স্বাভাবিক রাত ছিল না। সারাদিন মেঘলা আকাশ, আর বিকেলে একটু বৃষ্টি হয়েছিল। রাতে পুরো আকাশ কালো হয়ে যায়, চাঁদ নেই, তারাও নেই, এক অদ্ভুত ভারী অন্ধকার। রাত 12টার পর হাসপাতাল প্রায় ফাঁকা হয়ে যায়। ডিউটিতে থাকা ডাক্তাররা থাকে, আর কয়েকজন নার্স থাকে অবশ্যই, আর আমরাও। আমি গ্যারেজে বসেছিলাম, পুরনো একটা চেয়ারে হেলান দিয়ে মোবাইল স্ক্রল করছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম পুরো হাসপাতাল অস্বাভাবিকভাবে চুপচাপ। সাধারণত কোনো না কোথাও কোনো শব্দ থাকে, কিন্তু সেদিন এতই নীরবতা, মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই এখানে। আমি উঠে দাঁড়ালাম, দূরে করিডোরের দিকে তাকালাম। লম্বা করিডোর, ফ্লিকার করা লাইট, আর একটা ছায়া যেন নড়ল। আমি চোখ মুছে আবার তাকাই, সেখানে কিছুই নেই। আমি নিজেকে বললাম অযথা ভয় পাচ্ছিস। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। রিসিপশন থেকে কল এলো যে ভাই রেডি হন, একটা লাশ ঢাকায় নিতে হবে। আমি বিরক্ত হলাম। এই রাতে ওপাশ থেকে নার্সের কণ্ঠ, ফ্যামিলি খুব জরুরি বলছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে, আসতেছি। ফোনটা কেটে দিলাম। গ্যারেজ থেকে বের হয়ে অ্যাম্বুলেন্সে উঠলাম। ইঞ্জিনটা স্টার্ট করতেই অদ্ভুত একটা শব্দ হলো, ঘর ঘর খচখচ মতো একটা শব্দ। আমি ভ্রু কুঁচকালাম। এই গাড়িটা অনেক পুরনো, কিন্তু এমন শব্দ আগে কখনোই শুনিনি। তবুও পাত্তা দিলাম না। গাড়ি নিয়ে মর্গের দিকে গেলাম। মর্গটা হাসপাতালের পেছনের একটু নির্জন জায়গায়। সাধারণত এখানে কেউই আসে না। আমি গাড়ি থামালাম এবং নেমে দরজার সামনে দাঁড়াই। দরজাটা আধ খোলা, ভিতর থেকে ঠান্ডা বাতাস আসছে। মনে হলো কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। আমি গলা পরিষ্কার করে বললাম, কেউ আছেন? ভেতর থেকে একটা কণ্ঠ এলো, আসি, আসেন। আমি ঢুকলাম। ভেতরে আলো কম, একটা টিউব লাইট জ্বলছে, তা ফ্লিকার করছে। সেখানে দাঁড়িয়ে ছিল কাদের, এই মর্গের একজন পুরনো কর্মচারী। বয়স 50-এর মতো হবে তার। চোখ দুটো অদ্ভুত ক্লান্ত। সে আমাকে দেখে ধীরে বলল, আজ দেরি হয়েছে। আমি বললাম, কি করব ভাই, ডিউটি। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, লাশটা নতুন, কিছু সমস্যা। সে সরাসরি আমার চোখের দিকে তাকালো, তারপর বলল, এই লাশটা রাতে একা থাকলেই নড়ে। আমি একটু হাসার চেষ্টা করলাম, ভাই এসব বলে ভয় দেখান কেন? কিন্তু ভিতরে ভিতরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। কাদের কাছে এগিয়ে গেল একটা স্টিকের ট্রলির উপর সাদা কাপড়ে ঢাকা লাশ। কাপড়টা ভিজে আছে, মনে হলো পানি লেগে আছে। আমি জিজ্ঞেস করলাম, কেসটা কি? কাদের ধীরে বলল, নদী থেকে উঠাইছে। আমি থেমে যাই, ডুবে মারা গেছে হয়তো। সে মাথা নাড়ল, হ, কিন্তু কি? সে নিচু গলায় বলতে লাগলো, লাশটা যখন আনছিলাম তখন তার চোখ কেমনভাবে খোলা ছিল। আমার বুকটা ধক করে উঠল। আমরা 2 জন মিলে লাশটা তুলতে গেলাম, কিন্তু লাশটা অস্বাভাবিকভাবে ভারী। আমি বললাম, এত ভারী কেন? কাদের বলল, আমরাও বুঝি নাই। আমরা কষ্ট করে স্ট্রেচারে তুলি। ঠিক তখনই আমি অনুভব করলাম লাশের হাতটা যেন একটু নড়ে উঠল কেমন করে। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম।
দেখছেন, আমি কাদেরকে বললাম। সে থেমে আমার দিকে তাকালো, তারপর বলল, আমি কিছু দেখি নাই। কিন্তু তার কণ্ঠে অদ্ভুত একটা ভয় ছিল। লাশটা অ্যাম্বুলেন্সে তোলা হলো। আমি দরজাটা বন্ধ করলাম। হাত রাখতেই মনে হলো ভেতর থেকে কেউ ঠেলে ধরেছে। আমি হাতটা সরিয়ে নিলাম। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করছে। নিজেকে বললাম, সব মনের ভুল আমার। আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম। ঘড়িতে তখন 1:17 বাজে। ইঞ্জিন স্টার্ট দিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা হালকা শব্দ হলো, খস করে। আমি জমে গেলাম এবং গাড়ি ধীরে ধীরে হাসপাতাল ছাড়লো। রাস্তায় বের হতেই বুঝলাম আজকের রাতটা অন্যরকম। কুয়াশা অস্বাভাবিকভাবে ঘন। হেডলাইটের আলো কয়েক ফুটের বেশি যাচ্ছে মনে হচ্ছে। পুরো পৃথিবী যেন অদৃশ্য হয়ে গেছে। আর শুধু আমি, আর পেছনে একটা লাশ। আমি নিজেকে শক্ত করি, স্টিয়ারিং শক্ত করে ধরি, কিন্তু কিছু দূর যেতেই গাড়ির ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এসি বন্ধ, তবুও ঠান্ডা। আমার নিঃশ্বাস কুয়াশার মতো দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে মিররে তাকালাম। পেছনে অন্ধকার, লাশ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো কেউ তাকিয়ে আছে। হঠাৎ ঠক ঠক করে পেছনের দরজায় শব্দ। আমি থেমে গেলাম। শ্বাস বন্ধ হয়ে গেল। আবার ঠক ঠক মতো আওয়াজ হতে লাগলো বারবার। আমি আর সহ্য করতে পারলাম না। গাড়ির সাইডে নিয়ে থামলাম। ধীরে ধীরে নেমে গেলাম। পেছনের দরজার সামনে দাঁড়ালাম। হাত কাঁপছে। আমি দরজাটা খুললাম। আমি ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খোলার পর, দরজাটা খুলতেই ঠান্ডা একটা বাতাস আমার মুখে লাগে। ভেতরে অন্ধকার। আমি হাত বাড়িয়ে ভেতরের লাইটটা জ্বালালাম। লাইট জ্বালার সাথে সাথেই আমার বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। লাশটা আগের জায়গায় আছে, কিন্তু কাপড়টা অর্ধেক সরে গেছে। আমি স্পষ্ট দেখতে পাই একটা মেয়ের মুখ, ফ্যাকাশে ফুলে ওঠা, পানিতে ভেজা, চুলগুলো মুখের সাথে লাগে আছে। আমি নিজেকে বললাম স্বাভাবিক, নদী থেকে তোলা লাশ। আমি হাত বাড়িয়ে কাপড়টা ঠিক করতে গেলাম। ঠিক তখনই আমি অনুভব করি লাশের ঠোঁটটা কেমন করে উঠল যেন। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম, পিছিয়ে গেলাম 2 কদম। না, এটা হতে পারে না, আমি নিজেকে বোঝাতে লাগলাম। কিন্তু আমার চোখ ভুল দেখিনি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপর সাহস করে আবার এগোলাম। এরপর আমি কাপড়টা পুরো মুখের ওপর ঢেকে দিলাম। দরজা বন্ধ করতে চাইছিলাম, ঠিক তখনই ভেতর থেকে খুব হালকা একটা শব্দ হো করে। আমার হাত দরজার ওপরেই জমে যায়। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। একটু আগেই তো আমি যা দেখলাম তাই আবার দেখতেছি। আমি কোনোভাবেই দরজাটা বন্ধ করি। দৌড়ে গিয়ে ড্রাইভিং সিটে বসলাম। ইঞ্জিন স্টার্ট দিলাম। হাত কাঁপছিল আমার। স্টিয়ারিং ঠিক মতো ধরতেই পারছিলাম না। আমি নিজেকে বললাম যে ভয় পাবি না, সব ঠিকই আছে। কিন্তু মনে হচ্ছিল সব কিছু ঠিক নেই। আমি গাড়ি চালাতে শুরু করলাম। রাস্তায় তখনও কুয়াশা, আগের থেকেও ঘন। মনে হচ্ছিল এই রাস্তা আমি আগে কখনোই দেখিনি। কিছু দূর যাওয়ার পর বুঝি একটা অদ্ভুত জিনিস হচ্ছে। আমি কিছুক্ষণ ধরেই চালাচ্ছি, কিন্তু কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই, কোনো আলো তো নেই। হাইওয়ে পুরোটাই ফাঁকা, এমনকি কুকুরের ডাকও নেই। পুরো পৃথিবী যেন থেমে গেছে। শুধু অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের শব্দ আর আমার নিঃশ্বাস। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে তাকালাম। পেছনের কেবিন একেবারেই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ মনে হলো অন্ধকারের ভেতর কিছু একটা নড়ল। আমি চোখ কুচলে আবার তাকাই। একটু একটু করে একটা ছায়া স্পষ্ট হতে লাগলো। আমি শ্বাস বন্ধ করে তাকিয়ে আছি, আর তখনই আমি দেখলাম লাশটা কেমন করে বসে রইল। আমার হাত থেকে স্টিয়ারিং প্রায় ছুটে যাচ্ছিল। আমি হঠাৎ ব্রেক করলাম। গাড়ি রাস্তার মাঝে থেমে গেল যেন। আমি স্থির হয়ে গেলাম, মাথা ঘুরছে। আমি আবার মিররে তাকালাম। লাশটা আবার শুয়ে রয়েছে, একদম আগেরই মতো। আমি হাঁপ ছাড়লাম। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি চোখ বন্ধ করলাম কয়েক সেকেন্ডের জন্য,
তারপর আবার গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমি হেডলাইটের সামনে একটা অবয়ব দেখতে পেলাম। একজন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে। আমি ধীরে ব্রেক করি, লোকটা নড়ছেই না। আমি হর্ন দিলাম, পিপ পিপ শব্দ হলো, তার কোনো প্রতিক্রিয়াই নেই। আমি ধীরে গাড়ি এগোলাম। লোকটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, মাঝবয়সী, মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু। আমি জানালা নামিয়ে বললাম, এই সরে দাঁড়ান। লোকটা ধীরে ধীরে মাথাটা তুলল। আমি যা দেখলাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার চোখ পুরোটাই কালো, কোনো সাদা অংশ নেই। আমি দ্রুত গাড়ি এগিয়ে দিলাম, লোকটার পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু 5 সেকেন্ড পর আমি অনুভব করি কেউ আমার পাশে বসে আছে। আমি ধীরে মাথাটা ঘোরালাম আর দেখি সেই লোকটা আমার পাশের সিটে বসে চুপচাপ। আমি চিৎকার করে উঠলাম, আপনি কে? সে ধীরে আমার দিকে তাকালো, তার ঠোঁটে হালকা একটা হাসি। সে বলল, পেছনে যাকে নিয়ে যাচ্ছ সে একা না। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। আমি বললাম, আপনি নামেন, গাড়ি থেকে নামেন তাড়াতাড়ি। সে মাথা নাড়ল, নামবো, কিন্তু আগে ওকে পৌঁছে দাও। কে? সে ধীরে ধীরে আঙ্গুল তুলে পেছনের দিকে দেখালো। ঠিক তখনই পেছন থেকে শব্দ আসতে লাগলো, ধপ ধপ করে, মনে হলো কেউ হাঁটছে। আমি মিররে তাকালাম, অন্ধকারের ভেতর একটা অবয়ব দাঁড়িয়ে ধীরে ধীরে সামনে আসছে আমার দিকেই। লোকটা আমার পাশে ফিসফিস করে বলল, ওর জায়গা সামনে। ঠিক তখনই আমি অনুভব করি কেউ আমার সিটের পেছনে দাঁড়িয়ে, আমার কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস। তারপর একটা কণ্ঠ খুব ধীরে, খুব কাছে, আমাকে কেন ফেলে দিলে? আমি চিৎকার করে চোখ বন্ধ করে ফেলি। গাড়ি তখনও চলছিল, কোথায় যাচ্ছে জানি না। আমি চোখ বন্ধ করে চিৎকার করেছিলাম, আল্লাহ বাঁচাও। আমার কানের পাশে সেই ঠান্ডা নিঃশ্বাস এখনো লাগছে। আমি সাহস করে ধীরে ধীরে চোখ খুললাম। স্টিয়ারিং এখনো আমার হাতেই। গাড়ি চলছে, কিন্তু এই রাস্তা আমি চিনতেই পারছি না। চারদিকে ঘন কুয়াশা, আগের থেকেও বেশি। হেডলাইটের আলো একদম গিলে ফেলেছে কুয়াশাগুলো মনে হচ্ছে। আমি সামনে তাকিয়ে বুঝতে পারলাম এই রাস্তা হাইওয়ে না, রাস্তা সরু, দুই পাশে বড় বড় গাছ, ডালগুলো রাস্তার ওপর ঝুলে আছে। মনে হচ্ছে একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। আমি আতঙ্কিত হয়ে বললাম, আমি এখানে আসলাম কিভাবে? আমার পাশে বসে থাকা লোকটা তখনও চুপ, সে শুধু সামনে তাকিয়ে আছে। আমি কাপা গলায় বললাম, এইটা কোথায়? লোকটা ধীরে বলল, ওদের জায়গা এটা। আমার বুকটা ধক করে উঠল, কার জায়গা? সে এবার আমার দিকে তাকালো। তার কালো চোখে কোনো আলো নেই, যারা ফিরে যেতে পারে না। আমি আর সহ্য করতে না পেরে মিররের দিকে তাকালাম, আর তখনই আমার শরীরটা জমে যায়। পেছনের কেবিনে একটা না, দুইটা না, অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে, সবাই ভেজা, সবাই ফ্যাকাশে। তারা সবাই আমার দিকে তাকিয়ে, তাদের চোখগুলো খালি, অন্ধকার। আমি চিৎকার করে উঠলাম, না, এটা কোনোভাবে সত্যি হতে পারে না। হঠাৎ স্টিয়ারিং নিজের মতোই ঘুরতে শুরু করে। আমি শক্ত করে ধরলাম, কিন্তু গাড়ি আমার কথা শুনছেই না। ব্রেক চাপলাম, কাজও করছে না। অ্যাক্সিলেটর নিজে নিজেই বাড়ছে। আমি দ্রুত গতিতে ছুটছে সেই অন্ধকার রাস্তার ভেতর দিয়ে। আমি ঠিক তখনই অনুভব করি কেউ আমার কাঁধে হাত রাখে। আমি ধীরে ঘাড় ঘোরালাম আর দেখি সেই লাশ এখন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। সব চুলগুলি ভেজা, মুখে কাদা, চোখ দুটো পুরোই সাদা। সে ধীরে মুখ খুলল, তার ঠোঁট কাঁপছিল। আমাকে কেন ফেলে দিলি বল? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছু করি নাই, আমি তো শুধু ড্রাইভার। সে মাথা নাড়ল, তুই আমাকে ফেলে দিয়েছিলি না? আমার বুকটা কেঁপে উঠল। আমি কবে? ঠিক তখনই আমার মাথার ভেতর একটা দৃশ্য ভেসে উঠল। কয়েকদিন আগে আমি এক রাতে নদীর পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম, একটা কেস শেষ করে ফিরছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে সাহায্য চাইছে, পুরো ভেজা। সে বলছিল, আমাকে নিয়ে যান না প্লিজ। আমি ভয় পেয়ে গাড়ি থামাইনি, আমি তাকে ফেলে রেখে চলে গিয়েছিলাম। পেছনে তাকিয়ে দেখছিলাম সে ধীরে ধীরে নদীর দিকেই হাঁটছিল।
আমি চিৎকার করে উঠলাম, না, আমি জানতাম না। লাশটা ধীরে আমার কাছে জগলো। মনে হলো তার মাঝে সেই কোনো অপশক্তি বা কিছু প্রবেশ করেছিল, যা এটির বদলা চায়। তার মুখ আমার একদম কাছে, তার নিঃশ্বাস বরফের মতো ঠান্ডা। এখন তুইও থাকবি আমাদের সাথে। হঠাৎ গাড়ি একদমই থেমে গেল। চারদিকে সম্পূর্ণ অন্ধকার, কুয়াশা নেই, আলো নেই, শব্দও নেই। আমি দরজা খুলে বাইরে নামলাম। আমি চারদিকে তাকালাম, মাটিতে শুধু পানি আর কাদামাটি। দূরে একটা নদী আর অনেকগুলো কেমন জানি বিভৎস হিম করা দেহ। আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ দেখি একটা গাছের সামনে আমারই নাম লেখা। আমি পিছিয়ে যাই সঙ্গে সঙ্গে। পেছন থেকে একটা কণ্ঠ, এটাই তোর জায়গা। আমি ধীরে ঘুরলাম, দেখি সবগুলো আমার চারপাশে দাঁড়িয়ে, আর মাঝখানে সেই মেয়েটা। সে হাত বাড়ালো, চল। আমি দৌড়াতে গেলাম, কিন্তু আমার পা যেন নড়ছিলই না। ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে যাচ্ছি আমি চিৎকার করছি, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শেষবার যা দেখলাম, সবাই হাসছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু কোনো কিছুই যেন করতে পারছিলাম না। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। পা ধীরে ধীরেই মাটির ভিতরে তলিয়ে যাচ্ছিল। তারা বিকটভাবে হাসছিল। তাদের চোখে কোনো প্রাণ ছিল না, শুধুই অন্ধকার। আর মাঝখানে দাঁড়িয়ে সেই মেয়েটা। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখে একটা অদ্ভুত হাসি। সে হাত বাড়িয়ে বলল, এবার তুই এখানে থাক। আমি শেষ শক্তিটুকু দিয়ে চোখ বন্ধ করলাম। মনে মনে শুধু একটাই কথাই বলছিলাম, আল্লাহ আমাকে বাঁচান। হঠাৎ দূরে কোথাও থেকে একটা শব্দ ভেসে এলো। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে স্পষ্ট। আজানের শব্দ, ফজরের আজান। সেই শব্দটা কানে আসতেই সবকিছু কেঁপে উঠল। মাটি থেমে গেল, আমার পা নিচে নামছে না। চারপাশের লাশগুলো এবং অবয়বগুলো চিৎকার করে উঠল একটা বিকট শব্দে। আমি চোখ খুললাম। আমি দেখি আমি অ্যাম্বুলেন্সের ভিতরেই বসে রয়েছি, স্টিয়ারিং ধরে। ইঞ্জিনটাও বন্ধ। চারদিকে আলো, সকালের আলো এটা। আমি হাঁপাতে লাগলাম সেখানেই। ঘড়ির দিকে তাকাই, 5:08 সকাল হয়েছে। আমি অবাক হয়ে চারদিকে তাকালাম। এটা সেই হাসপাতালের গ্যারেজ। আমি আবার ফিরে এসেছি। আমি ধীরে ধীরে পেছনের দরজা খুলি। হাত কাঁপছে। দরজা খুলেই ভেতরে তাকাই। লাশটা আগের মতোই পড়ে আছে, একদমই নড়েনি। সবকিছুই যেন স্বাভাবিক। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর দরজা বন্ধ করে পিছিয়ে এলাম। সবই স্বপ্ন ছিল, কিন্তু আমার মন বলছিল না, এটা কোনোভাবেই স্বপ্ন না। আমি ঘুরে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই মাটিতে কিছু একটা চোখে পড়ল। আমি নিচে তাকালাম। আমার পায়ের পাশে ভেজা কাদা মাখা পায়ের ছাপ। একটা না, অনেকগুলো। সেগুলো অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে সোজা মর্গের দিকে গেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি না চাইলেও কেমন যেন টান অনুভব করি। আমি ধীরে ধীরে মর্গের দিকে হাঁটতে লাগলাম। দরজাটা খোলা, ভেতরে নীরবতা। আমি ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে যা দেখি, আমার বুকটা বন্ধ হওয়ার জোগাড়। স্ট্রেচারের ওপর লাশটা আছে, কিন্তু এবার তার মুখ কেমন করে যেন খোলা। তার চোখ পুরোটাই খোলা, সোজা আমার দিকে তাকিয়ে। তার ঠোঁট ধীরে ধীরে নড়ল। আমি স্পষ্ট শুনলাম, আজ তুই বেঁচে গেলি। আমার হাত থেকে সব শক্তি চলে গেল। আমি দৌড়ে মর্গ থেকে বের হয়ে গেলাম। আজ সেই ঘটনার প্রায় 3 বছর হয়ে গেছে। আমি এখন আর অ্যাম্বুলেন্স চালাই না, চাকরিটা ছেড়ে দিয়েছি। রাতে আমি আর একা কোথাও যাই না। বৃষ্টি হলে, কুয়াশা হলে আমি ঘুমাতে পারি না, কারণ তখন আমার কানে এখনো ভেসে আসে সেই একই শব্দ, ঠক ঠক করে। আর মাঝে মাঝে খুব হালকা একটা কণ্ঠ, ফিরে আয়। শেষ কথা বলি, আমি জানি না সেদিন কি দেখেছিলাম, স্বপ্ন নাকি কোনো অন্য জগৎ, কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত, কিছু জিনিস তো আছেই,
যেগুলো আমরা এড়িয়ে গেলে তারা আমাদের ছাড়ে না। আর সেই অ্যাম্বুলেন্সটা হাসপাতালে এখনো আছে। কেউ রাতের শিফটে সেটা চালাতে চায় না, কারণ অনেক ড্রাইভার বলেছে রাত 3টার পর গাড়ির ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দেয়। এই ছিল ঘটনা। সেবারানোর পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম সোহান। আমি ভোলার মেঘনা নদীর এক জেলে। ছোটবেলা থেকেই নদী আমার সবকিছু। বাপ দাদার মতো আমিও মাছ ধরে সংসার চালাই। কিন্তু নদীর একটা নিয়ম আছে। কিছু জায়গা আছে যেখানে রাতে যাওয়া যায় না। লোকজন বলে এই জায়গাগুলো একেবারে নিষিদ্ধ চর নামে পরিচিত। আমি এসবে বিশ্বাস করতাম না। ঘটনাটা প্রায় 2 বছর আগের। বর্ষার শেষ দিক। নদীতে তখন প্রচুর মাছ। কিন্তু সেদিন আমার ভাগ্যটা খারাপ ছিল। সারাদিন জাল ফেলে কিছুই পাইনি। সন্ধ্যার পর আমার সাথে জেলে রহিম বলল, চল আজ এখনই ফিরি। কিন্তু আমার মাথায় একটা চিন্তা চলে আসে, মাছ না নিয়ে গেলে বাড়িতে খাবার নেই। আমি বললাম, তুই যা, আমি একটু সামনে গিয়ে দেখি। রহিম চুপ করে গেল। তারপর সে বলল, সামনে যাস না, ওইদিকে চরটা ভালো না। আমি হেসে বললাম, ভূতের ভয় পাই না। সে আর কিছুই বলল না, চলে গেল। আমি একাই নৌকা নিয়ে সামনে এগোলাম। রাত তখন প্রায় 10টা হবে। চারদিকে কুয়াশা পড়তে শুরু করেছে। দূরের একটা ছোট চর দেখা গেল। পুরোটাই অন্ধকার, কোনো মানুষ নেই। কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে সেখানে। আমি চোখ কুচলে তাকালাম, কিছুই নেই, সবই পরিষ্কার। আমি চরটার পাশে নৌকাটা থামালাম, জাল ফেললাম। পানিটা অদ্ভুতভাবে স্থির। মেঘনা নদী কখনো এত শান্ত থাকে না। হঠাৎ পানির নিচে কিছু একটা নড়ার শব্দ পাই। আমি ভাবলাম বড় মাছ। কিছুক্ষণ পর জাল টানতে গেলাম, দেখি জাল অস্বাভাবিকভাবে ভারী। আমি খুশি হলাম, আজ বুঝি ভাগ্যটা খুলবে। আমি জোরে টান দেই, জাল তুলে আমি স্থির হয়ে যাই। মাছ না, জালের মধ্যে একটা মেয়ের মতো চুল, লম্বা কালো ভেজা। আমার হাত কাঁপতে শুরু করে। আমি দ্রুত জালটা ঝাঁকাতে লাগলাম, কিন্তু চুলটা জালের সাথে এমনভাবে জড়িয়ে ছাড়ানোই যাচ্ছে না। ঠিক তখনই পানির নিচ থেকে শব্দ, আমারটা ফেরত দে তাড়াতাড়ি। আমি নিচে তাকালাম, আর যা দেখলাম তা আমার বুকটা থেমে যাওয়ার মতো অবস্থা। পানির ভেতর একটা মেয়ের মুখ ভেসে উঠেছে। তার চোখ পুরোটাই সাদা, চুলগুলো পানিতে ভাসছে। সে ধীরে বলল, আমার চুল। আমি চিৎকার করে জাল ফেলে দিলাম। আমি বইটা ধরলাম, নৌকা ঘোরাতে গেলাম, কিন্তু নৌকাটা নড়ছে না। মনে হচ্ছে কেউ নিচ থেকে ধরে রেখেছে। আমি পাগলের মতো বইটা মারছি। হঠাৎ নৌকার পাশে বিকটভাবে আওয়াজ হতে শুরু করলো। কেউ নিচ থেকে আঘাত করছে। আমি ধীরে ঘুরে তাকালাম, আর তখন আমার শ্বাস বন্ধ হয়ে গেল। নৌকার পেছনে একটা মেয়ে বসে আছে, ভেজা কাপড়, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে মাথাটা তুলল, চোখ নেই, শুধু ফাঁকা। সে বলল, কেন নিলি বল? আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, আমি কিছু নিই নাই, ভুল হয়েছে আপনার। সে ধীরে দাঁড়িয়ে গেল। নৌকাটা দূরে উঠল। হঠাৎ নদীর পানি অস্বাভাবিকভাবে গড়তে শুরু করলো। চারপাশে ঢেউ উঠেছে, কিন্তু বাতাস নেই। শুধু আমার নৌকার চারপাশে পানি ঘুরছে। মনে হচ্ছিল নদীটা জীবন্ত হয়ে গেছে। সে মেয়েটা ধীরে নৌকার সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে পানি পড়ছে, কিন্তু নৌকাটা ডুবছে না। সে আমার একদম সামনে এসে দাঁড়ায়, তার মুখ আমার কাছাকাছি। আমি ঠান্ডা নিঃশ্বাস অনুভব করি। তারপর সে বলল, তুই আমাকে চিনিস না? আমি মাথা নাড়ালাম, না। ঠিক তখনই আমার মাথার ভেতর হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। প্রায় 1 মাস আগে এক ঝড়ের রাতে আমি আর রহিম
মাছ ধরছিলাম। দূরে একটা মেয়ে সাহায্য চাইছিল, সে চিৎকার করছিল, বাঁচা, নামায় প্লিজ বলে। আমি দেখেছিলাম কিন্তু এগোইনি, কারণ আমি ভয় পেয়েছিলাম আর ভেবেছিলাম ঝামেলায় পড়ব বলে। আমি রহিমকে বলেছিলাম চল যাই, এসব ঝামেলায় যাই না। আমরা চলে এসেছিলাম, পেছনে তাকিয়ে দেখেছিলাম মেয়েটা ধীরে ধীরে পানির মধ্যে হারিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, না, আমি জানতাম না। মেয়েটা ধীরে মাথা কাত করলো, তার ঠোঁট কাঁপছিল। তুই আমাকে বাঁচাইতে পারতি। আমার চোখের পানি চলে এলো। আমি ভুল করেছি, মাফ করে দে। সে হঠাৎ হাত বাড়ালো, তার হাত বরফের মতো ঠান্ডা। সে আমার বুকে স্পর্শ করলো। হঠাৎ আমি অনুভব করলাম আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, আমি নড়তে পারছিলাম না। সে আবার বলল, এবার তোর পালা। নৌকা হঠাৎ উল্টে গেল, আমি পানিতে পড়ে গেলাম। চারপাশ তখন অন্ধকার। আমি সাঁতার কাটতে চেষ্টা করলাম, কিন্তু অনেকগুলো হাত আমাকে নিচে টানছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু শব্দটা বের হচ্ছিল না। ঠিক তখনই দূরে আজানের শব্দ ভেসে এলো, ফজরের আজান। সেই শব্দ কানে আসতেই হাতগুলো ছেড়ে দিল। আমি ওপরে উঠে এলাম, শ্বাস নিতে লাগলাম। আমি চোখ খুলে দেখি আমি নদীর পাড়েই পড়ে আছি। সকালের আলো, চারপাশে অনেক মানুষ। রহিম আমার পাশে বসে বলল, তুই বাসছিস? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি কই? সে বলল, তোর নৌকা উল্টা অবস্থায় পাইছি, তুই অজ্ঞান ছিলি। আমি উঠে বসতে গেলাম, ঠিক তখনই আমার হাতে কিছু একটা অনুভব করলাম। আমি নিচে তাকালাম, আমার সাথে জড়িয়ে আছে সেই ভেজা লম্বা চুল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত ছুঁড়ে ফেললাম। সেদিনের পর আমি আর কোনোদিন ওই চরের কাছে যাইনি। রাতে নদীতে একা নামি না, কারণ জানি কিছু মানুষ ডুবে মারা যায় না, তারা অপেক্ষা করে। আজও মাঝরাতে আমি শুনি নদীর দিক থেকে ভেসে আসে, আমারে বাঁচাইতে পারতি। শেষ কথা বলি, আমি এখনো বেঁচে আছি, কিন্তু সেই রাত আজও আমার সাথেই রয়েছে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমি পরের ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম জামাল। আমি ঢাকার এক সরকারি হাসপাতালের নাইট গার্ড ছিলাম। এই চাকরিটা আমি বাধ্য হয়ে নিয়েছিলাম। দিনের ডিউটি না পেয়ে রাতের শিফট নিতে হয়েছিল আমায়। প্রথম দিন থেকেই একটা জিনিস বুঝেছিলাম, হাসপাতালের মর্গ এটা অন্য জায়গার মতো না। প্রথম রাতে আমার ডিউটি শুরু হয় 10টা থেকে। মর্গটা হাসপাতালের পেছনে একটু নির্জন জায়গা, চারপাশে গাছ, আলো কম, সবসময় একটা ঠান্ডা ভাব। প্রথম দিন রাতে পুরনো গার্ড রফিক আমাকে বলল, ভাই 3 নম্বর রুমটা এড়িয়ে চলবেন। আমি হেসে বললাম, কেন? সে একটু চুপ করে বলল, ওই রুমের লাশ মাঝে মাঝে উঠে বসে। আমি হেসে উড়িয়ে দিলাম, ভাবলাম পুরনো লোকদের গল্প আর কি। রাত যত বাড়ে ততই জায়গাটা অদ্ভুত হয়। 12টার পর পুরনো হাসপাতাল পুরোটাই নিস্তব্ধ হয়ে যায়। আমি মর্গের সামনে বসে আছি। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ। আমি থেমে যাই। মনে হলো কেউ দরজায় হাত দিচ্ছে। আমি নিজেকে বললাম, বিড়াল টিড়াল কিছু হবে হয়তো। আমি সাহস করে ভেতরে ঢুকলাম। মর্গের ভেতর ঠান্ডা, একদম বরফের মতো। লাইট জ্বলছে, কিন্তু অদ্ভুতভাবে ঝিমঝিম করছে। আমি এক এক করে রুমগুলো দেখলাম, সবই ঠিক, কিন্তু 3 নম্বর রুমের সামনে আসতেই আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়। দরজাটা অল্প খোলা। আমি মনে করতে পারছিলাম আমি তো এটা বন্ধ করেছিলাম। আমি ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকি। ভেতরে একটা লাশ স্ট্রেচারে রাখা, সাদা কাপড়ে ঢাকা। ওটা সবকিছুই স্বাভাবিক। আমি এগিয়ে গিয়ে কাপড়টা ঠিক করতে গেলাম। ঠিক তখনই লাশের হাতটা একটু আমার হাতে লাগলো। আমি সাথে সাথে পিছিয়ে গেলাম। হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছে। না, এটা হতে পারে না। আমি আবার তাকাই।
লাশটা স্থির। আমি নিজেকে বোঝাই মনের ভুল, কিন্তু তখনই পেছন থেকে দরজা বন্ধ হয়ে যায়। আমি দৌড়ে দরজার কাছে যাই, খুলতে চেষ্টা করলাম, খুলছেই না। ঠিক তখনই পেছন থেকে আবার শব্দ, খস খস করে শব্দ হতে লাগলো। আমি ধীরে ঘুরে তাকাই, লাশটা এখন বসে আছে, কাপড়টা সরে গেছে, মুখ দেখা যাচ্ছে, চোখ খোলা, সোজা আমার দিকে তাকিয়ে। তার ধীরে ধীরে ঠোঁটটা নড়ল, বলছে, তুই দরজা খুলছিস কেন? আমার শরীরটা জমে গেল, মনে করলাম কোনো অশরীরী তার মাঝে প্রবেশ করেছে, তাই সে এমন করছে। আমি দরজা খোলার চেষ্টা করছি, দরজাটা খুলছেই না। তখন বিকটভাবে বলতে শুরু করলো, তুই দরজা খুলছিস কেন? তোর মন এসেছে। আমার শরীরটা জমে গেল, আমি চিৎকার করতে পারছি না। তখনই ধীরে ধীরে পা নামালো, স্ট্রেচার থেকে নামছে, তারপর হাঁটতে শুরু করলো সোজা আমার দিকে। প্রিয় লিসেনার্স, এরপর সাথে কি হলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। অবশ্যই আমি বাকি ঘটনাটা বলার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা ঘটনাটা শুনতে চান কিনা। অবশ্যই আমি সেই ঘটনাটা বলবো, যা অনেক ভয়ঙ্কর হবে আশা করি, যা আপনাদের গা শিউরে তুলবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখতে ভুলবেন না। আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।